আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিজিটাল মার্কেটিং টেকনিক কোর্সের আজকে ইউনিট 3। আজকের আলোচ্য বিষয় হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, ডিজিটাল মার্কেটিংয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ব, লোকাল এবং ই কমার্স এসইও বিষয়টা কি, কিওয়ার্ড রিসার্চ এবং অপটিমাইজেশন কি, অন পেজ এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টেকনিকগুলো, অফ পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টেকনিকগুলো, টেকনিক্যাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টেকনিকগুলো এবং গুগল সার্চ কনসোল টুল যা ওয়েবসাইটের পারফরমেন্স নির্ণয় করার জন্য ব্যবহার হয় তার সম্পর্কে বর্ণনা, সেই সাথে গুগল অ্যানালিটিক্স 4 যা ওয়েবসাইট ট্র্যাকিংয়ে আমরা ব্যবহার করে থাকি। আজকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানব। এর মধ্যে ম্যাক্সিমাম বিষয় হলো আসলে প্র্যাকটিক্যাল বিষয়। আমরা প্র্যাকটিক্যালের বিশদ বিষয় সম্পর্কে জানব। আজকে আমরা শুধুমাত্র কিছু পয়েন্ট অফ ভিউ নিব, কিছু বিষয় সম্পর্কে জাস্ট বুঝবো যে আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টা কী। মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সংজ্ঞা যদি আমরা বলতে চাই, তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো সার্চ ইঞ্জিনে কোনো একটা ওয়েব পেজের র্যাঙ্কিংকে উন্নত করতে সাহায্য করা। মূলত গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো নির্দিষ্ট অ্যালগোরিদমের মাধ্যমে চলে। তাদের অ্যালগোরিদমের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ওয়েব পেজ বা ওয়েবসাইটকে এমনভাবে মডিফাই করা, এমনভাবে রেডি করা, যার ফলে সার্চ ইঞ্জিনে আমার ওয়েব পেজটা সবার আগে দৃশ্যমান হয়। একই গ্রাহক বা যিনি ভিজিটর, তিনি যাই লিখে সার্চ করুক না কেন আমার ওয়েবসাইট রিলেটেড, তাহলে আমার ওয়েবসাইটটা সবার আগে আসবে। সেটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত গুগল বা সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদমের জন্য ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো, তাদের কাঠামো এবং অন্যান্য উপাদানগুলোকে অপটিমাইজ করে। এটি ডিজিটাল মার্কেটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ছাড়া ডিজিটাল মার্কেটিং অচল বলা যায়। ডিজিটাল মার্কেটিংয়ের হার্ট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কারণ আমরা ডিজিটাল মার্কেটিং করতে হলে আমাদেরকে আমাদের যে প্রোডাক্টসমূহ আছে সেই প্রোডাক্টসমূহ অন্য মানুষের কাছে পৌঁছাতে হবে। আমাদের যারা ক্লায়েন্ট, যারা বায়ার, তাদের কাছে পৌঁছাতে হবে। যদি আমরা তাদের কাছে পৌঁছাতে চাই, তাহলে আমাদের ওয়েব পেজটাকে সবার আগে দৃশ্যমান করতে হবে। যদি দৃশ্যমান করতে না পারি, আমরা ওয়েবসাইটে পর্যাপ্ত ট্রাফিক পাবো না, পর্যাপ্ত ভিউ পাবো না, ক্লিক পাবো না এবং পর্যাপ্ত সেলও পাওয়া যাবে না। অর্গানিক্যালি মানে হচ্ছে যেই পেমেন্ট ব্যতীত যদি আমরা কোনো ট্রাফিক চাই, ট্রাফিক বলতে বোঝা হচ্ছে ভিজিটর, ওয়েবসাইটে যারা ভিজিট করে সেই ভিজিটর সমূহ হচ্ছে ট্রাফিক। যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। মূলত সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং যদি কেউ পেয়ে যায় কোনো এক সময়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অর্গানিক ট্রাফিক তার ওয়েবসাইটে অনেক বেশি বেড়ে যায়, এর ফলে ব্যবসার প্রসার ঘটে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অন্যতম বিষয় হচ্ছে কস্ট ইফেক্টিভ মার্কেটিং। এটি মূলত এমন একটি কৌশল যা দীর্ঘমেয়াদী কৌশল। অনেক সময় লাগে, রাতারাতি কেউ সার্চ ইঞ্জিনে হায়ার লেভেলে চলে যেতে পারে না। এতে অর্গানিক ট্রাফিক অর্জন করা যায়, যেটি পেইড মার্কেটিং ক্যাম্পেইন করলে অনেক বেশি খরচ হয়। এর তুলনায় সেই অর্গানিক ট্রাফিক অর্জন করতে খরচ খুবই কম। মূলত খরচ থাকেই না বিভিন্ন ধরনের সিস্টেমের মাধ্যমে, যেহেতু সেই ভিজিটরদের আনা হয় এবং সার্চ ইঞ্জিন তাকে অপটিমাইজ করে র্যাঙ্কিং করে। সুতরাং এতে পেইড বিজ্ঞাপনের তুলনায় অনেক বেশি লাভজনক, বিশ্বাসযোগ্যতা এবং অথরিটি বৃদ্ধি পায়। যেহেতু জোর করে কাউকে নিয়ে যাচ্ছে না, আমরা একটা ওয়েবসাইটে গেলাম, সেই ওয়েবসাইট থেকে আমাকে জোর করে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে গেল, আমি কিন্তু সেই ওয়েবসাইটে বেশিক্ষণ ওয়েট করবো না। কিন্তু যদি আমি নিজ ইচ্ছায় কোনো একটা ওয়েবসাইটে যাই, আমি সেই ওয়েবসাইটটাকে ওটার সম্পর্কে জানবো, ওটার কী বিক্রি, কী প্রোডাক্ট আছে, ওদের সেবা কী, সেই সেবা সম্পর্কে জানবো। সুতরাং এখানে বিশ্বাসযোগ্যতা বেশি এবং এদের অথেন্টিসিটি অনেক বেশি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি, কোনো একটা ব্র্যান্ডের যে অ্যাওয়ারনেস আছে, সেই অ্যাওয়ারনেস যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন কোনো একটা ওয়েবসাইট ভালো করবে, তখন সেই পণ্য সম্পর্কে লোকজন আগ্রহী হবে এবং একটা ব্র্যান্ড ভ্যালু যেটা বলে, সেই ব্র্যান্ড ভ্যালুটাকে বৃদ্ধি পাবে। কনভার্সন রেট বলতে বোঝাচ্ছে যে
আমরা আমাদের গ্রাহক আমাদের কাছে আসলো, আমাদের ওয়েবসাইট ভিজিট করলো। ভিজিট করার পর আমাদের ওয়েবসাইটটা ধরে নিলাম একটা ই-কমার্স ওয়েবসাইট। ই-কমার্স ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে। সে কোনো একটা প্রোডাক্ট কিনলো। তাহলে গ্রাহক আসার পর সে তার জিনিসটা কিনা। মূলত তার আসলে আমার কোনো লাভ নাই। সে ক্লিক করলো আমার কোনো লাভ নাই। সে ভিউ করলো আমার কোনো লাভ নাই। সে কিনলেই আমার লাভ। এই যে আমার লাভ একটা বিষয়কে তার আশাটাকে যে একটা টাকা বা একটা যে অ্যামাউন্টে রূপান্তর করা হচ্ছে সেটাই হচ্ছে আসলে কনভার্সন রেট। গ্রাহক আমার সেবাটা গ্রহণ করতে আগ্রহী হচ্ছে, এটাই হচ্ছে কনভার্সন রেট। মোবাইল অপটিমাইজেশন হয়। মোবাইল অপটিমাইজেশন বলতে বোঝাচ্ছে যে যেহেতু ম্যাক্সিমাম ব্যবহারকারী মোবাইলের মাধ্যমে কি করে ওয়েবসাইটে ভিজিট করে, আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি হইতে হবে। লং টার্ম রেজাল্ট পেইড ক্যাম্পেইনের মতো এসইউতে কি করে সার্চ ইঞ্জিন এত দ্রুত ফলাফল পাওয়া যায়, এটা মূলত অনেক সময় লাগে। অনেক সময় ধরে এর রেজাল্ট পাওয়া যায়। টার্গেটেড অডিয়েন্স টার্গেট করতে হয় আমাদেরকে। অডিয়েন্স টার্গেট না হলে আমাদের ওয়েবসাইটটাকে কোন শ্রেণীর কাছে, কাদের কাছে যাবে। বিশেষ করে আমরা এমন কিছু বিক্রি করি যেটা হচ্ছে বাচ্চাদের জন্য। তাহলে আমাদের অডিয়েন্স হবে বাচ্চারা, বাচ্চার বাবারা, বাচ্চার মারা, এরা আমাদের অডিয়েন্স হবে। কিন্তু আমরা এমন কোনো প্রোডাক্ট বিক্রি করি যে বিষয়টা শুধুমাত্র বড়রাই ব্যবহার করে। সুতরাং আমরা আমাদেরকে সেই এইজ রিলেটেড বা আমাদেরকে একটা বাইন্ডিংস দিয়ে দিতে হবে না, এটা হচ্ছে 50 বছর বা তার ঊর্ধ্বে বয়স্কদের জন্য। এই বিষয়টা। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে লোকাল এসইও এবং ই-কমার্স এসইও এর মধ্যে পার্থক্য। মূলত লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ই-কমার্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ই-কমার্সে আমরা অনলাইন বা ই-কমার্স ওয়েবসাইটের জন্য যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজটা করি থাকি সেটা হচ্ছে ই-কমার্স এসইও। আবার লোকাল বা স্থানীয় ব্যবসার জন্য যদি কেউ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে সেটা হচ্ছে লোকাল এসইও। এই গুগল মাই বিজনেস নামক একটা সিস্টেম আছে যেখানে স্থানীয় রিভিউয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। এখানে এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় কিওয়ার্ড রিসার্চের উপর। কোন কিওয়ার্ড দিয়ে কোন মানুষ সবচেয়ে বেশিবার সার্চ করতেছে সেই কিওয়ার্ডগুলো আমার ওয়েবসাইটের পেজের সেই কন্টেন্টে বসিয়ে দেওয়া এই বিষয়টা যখন কাজ করে তখন সেই কিওয়ার্ড লিখে সার্চ করলে আমার পেজটা সবার আগে আসে। এটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের উপর গুরুত্ব দেওয়া। তাছাড়া লোকেশন বেস যেমন ঢাকা ক্যাফে, রাজশাহী প্লাম্বার এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করা। এক্ষেত্রে লোকেশন বেস ব্যবহার না করে ওয়ার্ল্ড ওয়াইড কিওয়ার্ড ব্যবহার করা। ওয়ার্ল্ড ওয়াইড কিওয়ার্ড যেমন বেস্ট ওয়্যারলেস হেডফোন, বেস্ট ল্যাপটপ অনলাইন, বাই ল্যাপটপ অনলাইন এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করা যেটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার হয়। যেহেতু ই-কমার্সের জন্য কোনো সীমারেখা নাই। এটা ঢাকা, চট্টগ্রাম বা রাজশাহীতে হবে এমন কোনো বিষয় নাই। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। আমি বাংলাদেশে বসেই অন্য দেশে প্রোডাক্ট বিক্রি করতে পারি। তাছাড়া যখন আমাদের লোকাল যে একটা সার্চ রেজাল্ট যে দৃশ্যমান বা একটা সেই বিষয়টা বৃদ্ধি পায়। সার্চ রেজাল্টে যে প্রোডাক্টের যে দৃশ্যমান সেটাই বৃদ্ধি পায়। মূলত লোকাল এসইও বলতে বোঝায় আমার একটা লোকালে আমার দোকান আছে, আমার একটা শপিং সেন্টার আছে। সেই শপিং সেন্টারে যখন কাস্টমারদের আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করব, সেটাই হচ্ছে লোকাল এসইও। আর গ্লোবাল এসইও হচ্ছে অনলাইনের মাধ্যমে যখন কেনাকাটা আসবে। আমাদের এই সাবজেক্টের মূল উদ্দেশ্যই কি আসলে ই-কমার্স রিলেটেড বা অনলাইন যে এসইও সেটার বিষয়। কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ এর আগে জানতে হবে হোয়াট ইজ দ্য কিওয়ার্ড। আসলে আমরা যা লিখে অনলাইনে সার্চ করি তাই হলো কিওয়ার্ড। আমরা যা লিখে অনলাইনে সার্চ করব সেটাই হলো কিওয়ার্ড। যেহেতু কিওয়ার্ড রিসার্চ করতে হয় সুতরাং আমাদেরকে আগে জানতে হবে যে মানুষজনকে যারা আমাদের টার্গেটেড অডিয়েন্স, সে অডিয়েন্স কী লিখে সার্চ করে অনলাইনে, তারা যা লিখে সার্চ করে তাই হলো কিওয়ার্ড। কিওয়ার্ড টুল যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, স্যামরাশ আছে। স্যামরাশ যদিও পেইড একটা টুল। এই টুলগুলো দিয়ে আমরা কিওয়ার্ড খুঁজে বের করি, যেখানে কিওয়ার্ডের দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে KD কিওয়ার্ড ডিফিকাল্টি, আর একটা থাকে যে সার্চ ভলিউম বা SB। কত মানুষ কিওয়ার্ডটাকে ওই কিওয়ার্ড লিখে সার্চ করলাম। ধরে নিলাম যে আমি একটা কুলিং ফ্যান লিখে সার্চ করলাম। কুলিং ফ্যান লিখে কত মানুষ সার্চ করেছে সেটা হচ্ছে সার্চ ভলিউম। এবং কুলিং ফ্যান এই কিওয়ার্ডটার গুগলের র্যাঙ্কিং পেতে তার যে বাঁধাটা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টি যার কম হবে, সার্চ ভলিউম যার বেশি হবে, ওই ধরনের কিওয়ার্ডগুলো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার অথবা স্যামরাশ ব্যবহার করে কালেকশন করব।
তাছাড়া লং টেল কিওয়ার্ড ব্যবহার করতে পারি, যা প্রযুক্তিমূলক, কম প্রযুক্তিমূলক এবং উচ্চ ট্রাফিক দেয়। এটা লং টেল কিওয়ার্ড বলতে বোঝাচ্ছে আমি যদি একটা সেন্টেন্সেই পুরোটা কিওয়ার্ড হিসেবে চিন্তা করি, যেমন আমি যদি চিন্তা করি যে দ্য বেস্ট ল্যাপটপ প্রাইস ইন 2025, এই ধরনের একটা বড় লিখে সার্চ করলাম, এটি হচ্ছে লং টেল কিওয়ার্ড। সাধারণত লং টেল কিওয়ার্ডটাতে কিওয়ার্ড ডিফিকাল্টি কম থাকে। কিওয়ার্ড ডিফিকাল্টিকে এরা বাংলায় যা কম প্রযোজিতামূলক বলছে, এবং এর সার্চ ভলিউম অনেক বেশি থাকে। কিওয়ার্ড অপটিমাইজেশন হলো সঠিকভাবে যে কিওয়ার্ড সমূহ নির্বাচন করা এবং কন্টেন্টের দ্বারা এমনভাবে ব্যবহার করা যাতে সেটি সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের র্যাঙ্কিংটাকে উন্নত করে। তাছাড়া টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং, কন্টেন্ট, ইমেজের অল্টার টেক্সটে কিওয়ার্ড ব্যবহার করা হয়। ইন্টারনাল লিঙ্কিংয়ের মাধ্যমে কিওয়ার্ড ব্যবহার করা হয়। অন পেজ এসইও বিষয়টা হচ্ছে পেজের মধ্যে কন্টেন্ট, হেডার ট্যাগ, ইমেজ ইউআর অপটিমাইজ করে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং করা, মূলত কিওয়ার্ড ব্যবহার করে এই অন পেজ এসইও করা হয়। অন পেজ এসইওর মূল যে টেকনিকগুলো আছে সেটি হচ্ছে আমাদের টাইটেল ট্যাগ। আমরা জানি আমরা যখন কোনো একটা পোস্ট লিখি সেই পোস্টের একটা সুন্দর টাইটেল হতে হয়, এমন টাইটেল যে টাইটেলটা পরে আমার যিনি অডিয়েন্স তার ভিতরের দিকে কি আছে সেটা পড়তে ইচ্ছে হয়। মেটা ডেসক্রিপশনের একটা বিষয় আছে। মেটা ডেসক্রিপশন বলতে বোঝায় যে আমার টাইটেলের পর আমার যে লেখাটা তার একটা সারাংশ যেটা পরিষ্কার হবে, আকর্ষণীয় হবে এবং যেখানে কিওয়ার্ড ব্যবহার করা হবে, যাতে আমার সার্চ ইঞ্জিনে সেটাকে র্যাঙ্কিং করে যে কোনো কিছু সার্চ করলে সেটা আমার ব্যবহার করা কিওয়ার্ডের সাথে মিলে যায়। তাছাড়া হেডার ট্যাগের একটা বিষয় রয়েছে। হেডার ট্যাগ হচ্ছে আমরা জানি যখন আমরা HTML দিয়ে কোড করি H1 থেকে H6 পর্যন্ত 6টি হেডার ট্যাগ আছে, যেখানে H1 হচ্ছে সবচেয়ে বড় ফন্ট হয় এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট ফন্ট হয়। কোনো একটা ওয়েবসাইটে বা ওয়েব পেজে একটা H1 ট্যাগ থাকা বাধ্যতামূলক, একটা H1 ট্যাগ থাকতেই হবে। এইটা যদি থাকে গুগলের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম আমার পেজের যে কন্টেন্ট সেটাকে র্যাঙ্কিং করবে। আবার 2 বা 3 বা 5 এই ধরনের H2 থাকবে এবং অসংখ্য H3 ট্যাগ থাকবে। যখন এই ধরনের বিষয় থাকবে তখন আমাদের হেডার ট্যাগটা উন্নত হবে, আমাদের যে কন্টেন্ট সেটাই সার্চ ইঞ্জিন অপটিমাইজড হবে। ইউআরএল এর স্ট্রাকচার, পরিষ্কার বর্ণনামূলক ইউআরএল ব্যবহার করা। আমরা জানি অনেক সময় আমাদের ইউআরএল থাকে, ইউআরএল বলতে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বোঝায়। ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলতে ওয়েবসাইটের সাথে যদি আমি কোনো একটা পেজ ভিজিট করি সেই পেজের নাম থাকে, অথবা অনেক সময় কোনো একটা নাম্বার দেওয়া থাকে, অথবা অনেক সময় কোনো হজবরল কিছু ওয়ার্ড দেওয়া থাকে। তাহলে আমাদের ইউআরএলটা যদি পরিষ্কার হয় এবং সেখানে যে ইউআরএলে যেটা বিষয়টা ব্যবহার হয় সেটাও যদি একটা কন্টেন্ট হয় তাহলে বিষয়টা ব্যবহার হয়। যেমন আমি একটা জিনিস দেখতে পারি, যেমন আমার ওয়েবসাইটে গেলাম, আমাদের রিয়াজের রুহাই ওয়েবসাইটে গেলাম, সেখানে গিয়ে যদি আমি কোনো একটা যেমন আমি এটার ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং এখানে সার্চ করলাম, সার্চ করে এখানে দেখতে পাচ্ছি যে এই অংশে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং চ্যাপ্টার 1 এই লেখাটা আসলো। যদি এই লেখাটা না আসে, এখানে কোনো সংখ্যা আসতো, তাহলে কিন্তু এই ইউআরএলটা ডেসক্রিপটিভ হইতো না। এখন এই ইউআরএলটা নিজেই একটা কিওয়ার্ডের কাজ করতেছে। যে কেউ যখন ডিজিটাল মার্কেটিংকে সার্চ করবে আমার এই পোস্টটা সবার আগে আসবে, কারণ আমার এখানে ইউআরএল অটোমেটিকলি ইউআরএলকে সে কিওয়ার্ড হিসেবে পাবে। ইমেজ অপটিমাইজেশন, যে কোনো একটা ইমেজ যখন আমরা দিব, ইমেজে আমরা জানি অল্টার টেক্সট দেওয়া যায়। অল্টার টেক্সটে যাতে আমরা কিওয়ার্ড ব্যবহার করি, ইমেজের সাইজটা থাকবে ছোট যাতে খুব দ্রুত লোড হয়। যদি খুব দ্রুত লোড না হয়, আমার পেজটা লোড হতে অনেক সময় নিবে, যার ফলে আমার ভিজিটর কমে যাবে। অনেকে বিরক্তি প্রকাশ করবে যে এত সময় লাগে এই পেজটা লোড হতে, তাহলে এখানে থেকে লাভ নেই। ইন্টারনাল লিঙ্কিং করা, পেজের প্রাসঙ্গিক পেজের মধ্যে লিঙ্কিং তৈরি করা। যেমন আমি একটা এই রিলেটেড একটা ভিডিও তৈরি করলাম, এখন এই রিলেটেড আরও বেটার ভিডিও আছে, আমি তাদের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে দিলাম। তাহলে আমার স্টুডেন্টরা কী করলো, তাহারও গুগল বুঝতে পারলো যে হ্যাঁ তাদের মধ্যে একটা লিঙ্ক আছে, তার মানে তিনি ক্রেডিটও দিতে জানেন, ক্রেডিট শুধু নেন না। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে গুরুত্বটা আছে, অন পেজ এসইওর যে গুরুত্বটা আছে, সেই গুরুত্বটা হচ্ছে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং উন্নত করে, ইউজারের এক্সপিরিয়েন্স বৃদ্ধি করে, অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করে, কনভার্সন রেট উন্নয়ন করে। এটি মূলত অন পেজ এসইওর গুরুত্ব। অফ পেজ এসইও টেকনিক, অফ পেজ এসইও, তাহলে অন পেজ আমরা দেখছি পেজের ভিতরে কিভাবে আমরা উন্নয়ন করব। এখানে অনেকগুলো পেজের ভিতরে অনেক বিষয় ছিল যেটার মাধ্যমে আমরা উন্নয়ন করেছি।
যেমন টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, হেডার ট্যাগ, ইউআরএল স্ট্রাকচার সবগুলো পেজের ভিতরে, কিন্তু আমাদের পোস্টের ভিতরে। এখন আমি যদি পোস্টের বাইরে গিয়ে যদি কোনো কারণে কাজ করতে চাই, সেটা হচ্ছে অফ পেজ এসইও টেকনিক। অফ পেজ এসইওর জন্য অনেকগুলো টেকনিক আছে। যেমন অফ পেজ এসইও হলো ওয়েবসাইটের বাইরের কার্যক্রম যা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে ভিজিবিলিটি উন্নতি করতে সহায়তা করে। মূলত অফ পেজ এসইও হলো সেই বিষয়গুলো যেগুলো আমার পোস্টের ভিতর থাকে না। এটি হলো ব্যাকলিঙ্ক তৈরি করা, সোশ্যাল মিডিয়া গেস্ট ব্লগিং করা, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করা, অন্যান্য সাইটে ব্র্যান্ড মেনশন থাকে ইত্যাদি। তাহলে আমাদের মূল টেকনিক সংক্ষেপে যদি বলতে চাই তাহলে ব্যাকলিঙ্ক করা। ব্যাকলিঙ্ক কি? ব্যাকলিঙ্ক হচ্ছে অন্য সাইটে আমার সাইটের ওয়েবসাইটের লিঙ্কটা বৃদ্ধি করা, অন্য সাইট থেকে লিঙ্ক পেয়ে ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধি করা, মানে অন্য সাইটের কোনো একটা পোস্টে আমার সাইটের কোনো একটা লিঙ্ক থাকা। এটি অনেকভাবে করা যেতে পারে। যেমন অন্য একজন মানুষের সাইট আছে, এখন আমি তার সাইটে কিছু পোস্ট লিখলাম, তার সেটা হচ্ছে ব্লগিং, আমি তার 2-3টা ব্লগ পোস্ট লিখে দিলাম, তাকে বলা আপনার ব্লগ পোস্টটা আমি লিখে দিলাম, কিন্তু আপনাকে শর্ত হচ্ছে আপনার ব্লগ পোস্টের ভিতরে আমি আমার ওয়েবসাইটে কিছু লিঙ্ক ব্যবহার করেছি, লিঙ্কগুলো কিন্তু রাখতে হবে। সে রাখলো, তাহলে সেটা আমার ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেল। তাছাড়া আরও অনেক পেড ব্যাকলিঙ্ক আছে, নর্মালি ব্যাকলিঙ্ক আছে। আমরা কোনো একটা সাইটে গিয়ে কমেন্ট করতে পারি, সেই কমেন্ট থেকে আমার ভিজিটর আসলো, তাহলে সেটাও এক ধরনের ব্যাকলিঙ্ক। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে বোঝায় আমরা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক, ইউটিউব, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, এই ধরনের যে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে আমরা আমাদের পেজ খুললাম, পেজে আমরা প্রচারণা চালালাম, সেই সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আমার ওয়েবসাইটে আসলো। গেস্ট ব্লগিং আছে, অন্য সাইটে কন্টেন্ট লিখে লিঙ্ক শেয়ার করা, এটা হচ্ছে গেস্ট ব্লগিং। ব্যাকলিঙ্ক হচ্ছে অন্য সাইট থেকে যেমন লিঙ্ক পাওয়া, আবার গেস্ট ব্লগিং হচ্ছে অন্য সাইটে কন্টেন্ট লিখে লিঙ্ক শেয়ার করা। মূলত দুইটা কাছাকাছি, কিন্তু ব্যাকলিঙ্কে সরাসরি লিঙ্কও দিয়ে দিতে পারে সে এই পোস্ট কন্টেন্ট না লিখে, এটা একটা বিষয়। ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলতে বোঝায় আমি আমার কোনো একটা বিজনেসের জন্য এমন কাউকে নিয়ে আসলাম যে আসলে সামাজিকভাবে অনেক বেশি মানুষের কাছে গুরুত্বপূর্ণ। যেমন হতে পারে যে শাহরুখ খান, বলিউড তারকা, সে হলিউড তারকা, তাকে আমরা কোনো একটা জায়গায় নিয়ে আসলাম, অথবা বাংলাদেশের কোনো একজন বেস্ট, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য জায়গা থেকে তার ভ্যালু বেশি, এই ধরনের কোনো একটা ভ্যালুয়েবল পার্সনকে আমরা আমাদের একটা প্রচারণায় নিয়ে আসলাম। তখন মানুষজন তার ভ্যালু বুঝলো যে এই ব্র্যান্ড তো ভালো, উনি বলেছেন ভালো, তাহলে এটা ভালো। ব্র্যান্ড মেনশন করা, সাইটের নাম উল্লেখ করা, যে কোনো একটা জায়গায় আমার যখন সাইটের নাম থাকবে, সাইটের নাম মানুষের মনে হয়ে যাবে, যার ফলে আমাদের ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি বৃদ্ধি পাবে। ডিরেক্টরি সাবমিশন, অনেক সময় ওয়েব ডিরেক্টরিতে বিভিন্ন সাইট থাকে, এই সাইটগুলোতে ডিরেক্টরি সাবমিশন করা যেতে পারে। ফোরাম বা কমিউনিটি পার্টিসিপেশন করা যেতে পারে, যেমন অনেকগুলো ফোরাম তৈরি করা, সেই ফোরামে পার্টিসিপেট করা, ফোরামের মাধ্যমে মানুষজন জানতে পারা যে হ্যাঁ আমাদেরও এই ধরনের একটা পেজ রয়েছে। মূলত এই জিনিসগুলো হচ্ছে অফ পেজের বাইরে, সেই জন্য এদেরকে বলা হয় অফ পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি ওয়েবসাইটের অথরিটি ভিজিবিলিটি বৃদ্ধি করে। মূলত দুইটারই গুরুত্ব একই, অন পেজ হচ্ছে সার্চ র্যাঙ্কিংয়ের উন্নতি করা, ট্রাফিক ব্র্যান্ড চালানো, এই তিনটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে গুরুত্ব। অন পেজ এসইওরও তার গুরুত্ব, অফ পেজ এসইওরও এই কী গুরুত্ব। টেকনিক্যাল এসইও বিষয়টা কি? টেকনিক্যাল এসইও এই দুই এসইও থেকে ভিন্ন, কারণ টেকনিক্যাল এসইও করে টেকনিক্যাল পার্সনরা। টেকনিক্যাল পার্সন কারা? যারা ওয়েবসাইটটাকে ডিজাইন করে, ডেভেলপ করে। যেমন ওয়েবসাইটটাকে গতি, যে কোনো ওয়েবসাইট আমি ঢোকার সাথে সাথে ঢুকে গেল, তাহলে আমার ওয়েবসাইটটা যদি কোনো কারণে স্লো হয়, কোনো কারণে যদি স্লোলি কাজ করে আমার ওয়েবসাইটটা, তাহলে আমার এখানে আমি ভিজিটর পাবো না নিশ্চিত। আবার আমার ওয়েবসাইটটা যদি অনেক ফাস্ট কাজ করে কোনো অবস্থায়, তাহলে আমি কিন্তু অনেক বেশি ভিজিটর পাবো। আমার ওয়েবসাইটটাকে সকল ছবি ছোট করে রাখা, যাতে যে কোনো ছবি লোড হতে খুব কম সময় নেয়। জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস মিনিফাই করে রাখা, যাতে দ্রুত লোড নেয়। মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন তৈরি করা, যাতে বেশিরভাগ মানুষ মোবাইলের মাধ্যমে বিষয়গুলো দেখে, সুতরাং মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন তৈরি করা। তাছাড়া এক্সএমএল সাইট ম্যাপের বিষয় আছে। এক্সএমএল সাইট ম্যাপ হচ্ছে ওয়েবসাইটের প্রতিটি পেজে সঠিক যে ইউআরএল সার্চ ইঞ্জিন কাছে পাঠানো হয়। মূলত এটি হচ্ছে আমরা যে ইউআরএল নিয়ে কাজ করি,
সেটি সার্চ ইঞ্জিনের কাছে যাতে সঠিকভাবে পাঠানো হয়, এক্ষেত্রে আমরা সাইট ম্যাপটা গুরুত্বপূর্ণ। robot.txt ফাইল নামে একটা টেক্সট ফাইল আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে টেক্সট করতে হয়। সাধারণত সার্চ ইঞ্জিন বটকে কোনো পেজ বা ইন্ডেক্স করতে হবে সেটি নির্দেশ করে। সার্চ ইঞ্জিনের যে বট আছে সেই বটকে কোন পেজকে সে র্যাঙ্কিং করতে হবে সেটা যখন নির্দেশ করে সেটা হচ্ছে robot.txt। আমরা যখন কোনো একটা পেইড ডোমেইন হোস্টিং নিই তখন আমাদেরকে অটোমেটিকলি সেই ডোমেইন হোস্টিং প্রোভাইডার এই ধরনের ইন্ডেক্সিংগুলো করে দেয়। HTTPS হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। মূলত এটি একটি নিরাপত্তা ব্যবস্থা যা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড নিরাপত্তা দেয়, যা SSL লেয়ারের মাধ্যমে ইনস্টল করে এবং ওয়েবসাইটটাকে নিরাপদ করে। URL স্ট্রাকচার যেটা পরিষ্কার, সংক্ষিপ্ত এবং কিওয়ার্ড সমৃদ্ধ URL গঠন করে। কন্টেন্ট ডুপ্লিকেশন একাধিক পেজে একই কন্টেন্ট থাকা থেকে যা বিরত রাখে। ব্রোকেন লিঙ্ক যদি কোনো কারণে আমরা তো এই অংশে তো দেখেছিলাম যে আমাদের ব্যাক লিঙ্ক থাকে অনেকগুলো, আবার দেখেছিলাম গেস্ট ব্লগিংয়ে আমাদের সাইটের অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকে। যদি কোনো লিঙ্ক যদি নষ্ট হয়ে যায় সেখানে লিঙ্কে ক্লিক করলে আমার ওয়েবসাইটে আসে না, তখন সেই বিষয়টাকে আমরা বলবো ব্রোকেন লিঙ্ক। সেই ব্রোকেন লিঙ্ক যদি থাকে সেগুলোকে মেরামত করা, ব্রোকেন লিঙ্কগুলোকে ঠিক করা। এক্সিলারেট যে মোবাইল পেজ, মোবাইল ডিভাইসে দ্রুত লোডিং নিশ্চিত করা, এটি হচ্ছে এক্সিলারেটেড মোবাইল পেজ বা AMP বলা হয়। তাহলে এই বিষয়গুলো যেটি মূলত ডোমেইন হোস্টিং প্রোভাইডার এবং ওয়েবসাইট ডেভেলপার কর্তৃক নিয়ন্ত্রিত হয়, সেই বিষয়গুলো। তাছাড়া কন্টেন্টের ডুপ্লিকেশন তো যিনি ইউজার তার মাধ্যমেই হয়, এমন দিয়ে দিতে পারে যে কন্টেন্ট ডুপ্লিকেট না হবে এমন ব্যবস্থা করে দিতে পারে। এই বিষয়গুলো কিন্তু একটা টেকনিক্যাল এসিও, যেহেতু এটির বিষয়গুলো টেকনিক্যালি হ্যান্ডেল করা হয়। টেকনিক্যাল এসইওর গুরুত্ব রয়েছে, যেমন টেকনিক্যাল এসইও হচ্ছে একই কাজ, ওয়েবসাইটের র্যাঙ্কিং করা, সার্চ ইঞ্জিনকে পেজগুলো পাইতে সাহায্য করা, ইন্ডেক্সিং করতে সাহায্য করা, এটাই হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। আরও একটা বিষয় রয়েছে গুগল সার্চ কনসোল টুলসের ওয়েবসাইট পারফরমেন্সের ব্যবহার। মূলত ওয়েবসাইটটা কারা ব্যবহার করে, কত ভিজিটর আসে, ভিজিটররা কী করে, কোন প্রোডাক্টটাকে তারা সবচেয়ে বেশি সার্চ করে, কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি বাই করে, বা আমাদের কোন সেবাটা তারা সবচেয়ে বেশি নেয়, এই বিষয়গুলো যখন আমরা কোনো একটা টুলস ব্যবহার করে গুগলের গুগল সার্চ কনসোল নামক একটা টুলস ব্যবহার করে যখন আমরা বিষয়টা বের করব, তখন সেটা হচ্ছে ওয়েবসাইটের পারফরমেন্স ব্যবহার বলা হয় গুগল সার্চ কনসোল টুল। সার্চ ট্রাফিক মনিটরিং করতে পারি, ইন্ডেক্স কভারেজ রিপোর্ট বের করতে পারি, আমাদের কারা সার্চ করে, কী লিখে সার্চ করে, কেমন ক্লিক পায়, কেমন ইমপ্রেশন পায়, CTR কেমন হয়, গড় অবস্থান কেমন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা বুঝতে পারি। ইন্ডেক্স কভারেজ রিপোর্ট হচ্ছে গুগল কীভাবে আমার পেজগুলোকে ইন্ডেক্স করতেছে, কোনো ত্রুটি আছে কি না, এই ধরনের রিপোর্ট আছে, এগুলো আমরা গুগল সার্চ কনসোল থেকে দেখতে পারি। মূলত এই গুগল সার্চ কনসোল হচ্ছে এমন একটি পদ্ধতি যেটা আমার ওয়েবসাইটের পারফরমেন্সটাকে আমার কাছে প্রদর্শন করে। আমি যদি আমার ওয়েবসাইটের পারফরমেন্সটা না দেখি এবং অ্যানালাইসিস না করি, তাহলে আমি বুঝতে পারবো না যে আমার ওয়েবসাইটের সমস্যা কোথায় আছে। যদি সমস্যা ধরতে না পারি, সমাধান করতে পারবো না, আমার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নত হবে না। মোবাইল ইউজিবিলিটি, মোবাইলের যে সাইটের পারফরমেন্স সেটি নির্ধারণ করে। তারপর হচ্ছে ক্রলিং বা ত্রুটি চিহ্নিত করে। সাইট ম্যাপ বা URL ইনস্পেকশন যদি থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, সেটা গুগল সার্চ কনসোল নির্ধারণ করে দেয়। ব্যাকলিঙ্ক যদি কোনো কারণে ব্রোকেন হয়ে যায়, তাহলে সেটি ব্যাকলিঙ্ককে বিশ্লেষণ করে এবং আমাদেরকে মনিটর করার ব্যবস্থা করে। সে দেখায় যে হ্যাঁ, আপনার এই ব্যাকলিঙ্ক নষ্ট আছে, আপনি এগুলোকে দ্রুত মেরামত করেন অথবা রিমুভ করে দেন। রিচ রেজাল্ট বা স্ট্রাকচার্স, যে বিষয়গুলো আছে, যে ওয়েবসাইটে কোন রেজাল্টটা সবচেয়ে বেশি দ্রুত হয়, কোন ডেটার সবচেয়ে স্ট্রাকচার আছে, কোনটা স্ট্রাকচার নাই, সেই বিষয় সম্পর্কে কথা বলা। স্ট্রাকচার ডাটা না থাকলে সাধারণত ভিজিটররা এই ওয়েবসাইটগুলোতে বেশিক্ষণ থাকে না। তারপর লিঙ্ক ডিসেবল নামে একটা বিষয় আছে, যা হচ্ছে স্প্যাম বা নিম্নমানের যে লিঙ্কগুলো থাকে সেগুলোকে মূলত অ্যাভয়েড করে ফেলা আর কি। সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা গুগল সার্চ কনসোল থেকে দেখতে পাই। কোর ওয়েবসাইটের যে ডিটেইলস যে বিষয়গুলো আছে, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মূল যে বিষয়, যেমন লোডিং স্পিড আর অন্যান্য গুরুত্বপূর্ণ যে মেট্রিক্সগুলো আছে, সেই মেট্রিক্সগুলো কিন্তু আমরা গুগল সার্চ অ্যানালিটিক্স থেকে দেখতে পাই। তাছাড়া ম্যানুয়াল অ্যাকশন এবং সিকিউরিটি যদি কোনো সমস্যা থাকে, যেমন HTTPS না থাকে, তাহলে আমাদেরকে দেখাবে যে আপনার এটা তো সিকিউরড না, আপনার এখানে সিকিউরড সকেট লেয়ার নাই, সেই সম্পর্কে দেখাবে। মূলত গুগল সার্চ কনসোল এর মাধ্যমে, এই সিস্টেমগুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কিংয়ে উন্নত করতে পারি।
এরপর আসে GA4, গুগল অ্যানালিটিক্স 4। আমরা প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো অ্যানালাইসিস করব এবং দেখব যে কীভাবে GA4 ইনস্টল করতে হয়। GA4 হচ্ছে একটি এমন এক শক্তিশালী অ্যানালিটিক্স যা ওয়েবসাইট, মোবাইল অ্যাপের পারফরমেন্স ট্র্যাকিংয়ের জন্য বিভিন্ন সুবিধা দেয়। এর কিছু ব্যবহার আছে, যেমন হচ্ছে এটি ক্রস প্ল্যাটফর্মে ট্র্যাক করতে পারে। ক্রস প্ল্যাটফর্মের ধরুন যে ওয়েবসাইট, মোবাইল অ্যাপের ডেটা একত্রিতভাবে কী করতে পারে, ট্র্যাক করতে পারে। আমার একটা ওয়েবসাইট আছে, সেটাতে আমার একটা মোবাইল অ্যাপসও আছে, তাহলে দুইটা একসাথে সে ট্র্যাক করতে পারবে। ইভেন্ট ভিত্তিক যখন ট্র্যাকিং হবে, ইউজারের বিভিন্ন ক্রিয়াকলাপ যেমন ক্লিক, স্ক্রল, এই জিনিসগুলো সে নির্ধারণ করবে। আমরা সাধারণত দেখি যে একটা জায়গায় যদি আমরা কিনতে যাই, যেমন আমার যদি দারাজে যাই, দারাজে যদি আমি যাই, তাহলে দারাজে গেলাম, দারাজে যাওয়ার পর আমি যদি কোনো একটা প্রোডাক্ট আমি কিনতে চাই, তাহলে আমি ওই প্রোডাক্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে ওরা ওই প্রোডাক্টের ক্যাটাগরিতে নিয়ে গেল। এখন ক্যাটাগরিতে আমি যদি অ্যাড টু কার্ট করি, হ্যাঁ, ক্যাটাগরিতে যাওয়ার পর আমি যদি অ্যাড টু কার্ট করি, তাহলে ক্যাটাগরির পর অ্যাড টু কার্ট আলাদা একটা অপশন। অ্যাড টু কার্টের পরে যদি আমি বাই করি, তাহলে আলাদা একটা অপশন। সুতরাং এই ধরনের যে ইভেন্টগুলো আছে, সেই ইভেন্টগুলো ট্র্যাক করা যায়, কাস্টম ডেটা মডেলিং করা যায়। কাস্টম ইভেন্টের ইউজার জার্নি, ইউজাররা কতটুক যাচ্ছে, যেমন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কি অ্যাড টু কার্ট করার পরে চলে আসছি, নাকি আমি অ্যাড টু করার পর পারচেজ পর্যন্ত গেছি, সেই বিষয়টাও কিন্তু এখানে মডেলিং করে দেখা যাবে যে কতজন গেছিল, কতজন কিনেছে। উন্নত যে অ্যানালিটিক্স ফিচার আছে, মেশিন লার্নিং দ্বারা এদের ভবিষ্যৎবাণী করে, যেমন বলে যে হ্যাঁ, এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভিজিট হয়েছে, তারা এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি বিক্রি হইতে পারে, আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করেন। ইউজার ফানেল যে ট্র্যাকিং আছে, ওয়েবসাইটে ইউজারের যে পথ এবং বাধা, সেটা নিশ্চয়ন করে যে কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা ইউজার গেল, যাওয়ার পর সে দেখা যাচ্ছে প্রতিবার পারচেজ থেকে ফিরে আসতেছে, তাহলে বোঝা যাচ্ছে পারচেজ যাওয়ার পর তার কোনো ইরর আসতেছে, যার কারণে সে পারচেজ করতে পারতেছে না। রিয়েল টাইমের যে ডেটা, সেটা ওয়েবসাইটের যে পারফরমেন্স, সেটাকে কিন্তু বিশ্লেষণ করে। অটোমেটিক যে ইনসাইট, সেই ইনসাইটটা যেমন ডেটার যে বিশ্লেষণ এবং সতর্কতা প্রদান করতে পারে মোটামুটি। তাহলে আমরা বুঝতে পারছি যে গুগল অ্যানালিটিক্স ব্যবহার করে কনভার্সন ট্র্যাকিংও করা যায়। কনভার্সন ট্র্যাকিং বলতে বোঝানো হয় সেলস ট্র্যাকিং, কতটা সেলস আসতেছে। হাইপার লোকাল এবং ডিভাইস বেসড ট্র্যাকিং করা যায়, কোন ডিভাইস থেকে, কোন লোকেশন থেকে সবচেয়ে বেশি হচ্ছে। যেমন বাংলাদেশের ঢাকা থেকে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, চট্টগ্রাম থেকে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তাহলে চট্টগ্রামের আমাদের যদি কোনো কারণে পেইড মার্কেটিং চালাই, আমরা লোকেশন উল্লেখ করে দিব চট্টগ্রাম, তাহলে আমার সবচেয়ে বেশি বিক্রি হবে। আমার লোকেশন উল্লেখ করে দিব আমি ঢাকা, সবচেয়ে বেশি বিক্রি হবে। তাহলে গুগল অ্যানালিটিক্স 4 মোটামুটি বলতে গেলে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের কার্যকলাপগুলো এমনভাবে রেকর্ডিং করে এবং আমাদের কাছে এমনভাবে তথ্য দেয়, আমরা যাতে খুব সহজেই বিশ্লেষণ করতে পারি আমাদের ব্যবসাটা কি ভালো অবস্থানের দিকে যাচ্ছে না খারাপ অবস্থানের দিকে যাচ্ছে। মূলত বলতে গেলে ব্যবসার যে হেলথ, সেই হেলথটা আমরা দেখতে পারি। সুতরাং আজকের ক্লাস এতটুকুই। আজকের লেকচারটা অনেক বড় হয়ে গেল। ধন্যবাদ সবাইকে কষ্ট করে শোনার জন্য। আজকের ক্লাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করব যে এর প্র্যাকটিক্যাল ক্লাস যখন চলবে, তখন আপনারা প্রত্যেকটা ক্লাস গুরুত্বের সাথে সহকারে দেখবেন। ধন্যবাদ সবাইকে।